আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে। আজকের ব্লগটি শুরু করেছি আমার খালামণিদের দেওয়া কিছু উপহার দিয়ে। পিঠাটা পাঠিয়েছিল আম্মুরই এক কাজিন। আম্মু গিয়েছিল তার ফুপিকে দেখতে, উনি খুব অসুস্থ, তো ওই ফুপি হচ্ছে কিছু পিঠা বানিয়ে দিয়েছিল। যেহেতু আমি, আমার বোন বা আব্বু কেউই আম্মুর সাথে যেতে পারেনি, তো ওইটা হচ্ছে আমার খালামণির বাসার কাছেই। কিছুদিন আগে আমি আমার খালামণির বাসায় গিয়েছিলাম ঈদের সময়, সেটা আপনাদের সাথে একটা ব্লগে আমি শেয়ার করেছি, ঈদের পরের কথা। তো যেহেতু আমরা সবাই একসাথে যেতে পারবো না, বাসায় আব্বু অসুস্থ, একা আছে, তো এই জন্য প্রথমে আমি আমার বোন আর মেয়েকে নিয়ে ঘুরে এসেছিলাম। তারপর আবার আমার আম্মু গিয়েছিল আমার মামার সাথে। তো ওই সময় আবার খালামণি আমাদের জন্য রোস্ট পাঠিয়ে দিয়েছিল, কারণ আমার মেয়ে আমার খালামণির হাতের রোস্টটা অনেক বেশি পছন্দ করে। আর পিঠাগুলো পাঠিয়েছিল আম্মুর কাজিন। ওই খালামণি খুব সুন্দর করে পিঠা বানায়। তো এর পরের দিন আম্মু আবার সেই রোস্টের সাথে খাওয়ার জন্য আমাদের জন্য আলাদা করে কিছু আয়োজন করে দিল। আমাদের গাছের বেগুনের ভাজা, সাথে পোলাও আর ডিম। তো ফুপি সরি খালামণি হচ্ছে সব কিছু একসাথে পাঠাতে চেয়েছিল, কিন্তু আম্মু বলল যে আমি একা যাব, যেহেতু এত কিছু টেনে নিতে পারবো না, শুধু রোস্টটাই যেহেতু তোর হাতের বেশি পছন্দ করে ওটাই দে, বাকিটা আমি বাসায় গিয়ে করে দেব। তো এই জন্যই পরের দিন দুপুরবেলা আর কি আম্মু আমাদের বাকিগুলো একসাথে করে তারপর একসাথে খাবারগুলো রেডি করে দিল। তো ওই দিন ছিল ছুটির দিন, আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। আম্মু গিয়েছিল বৃহস্পতিবার, আর এই খাবারের আয়োজনটা আম্মু করেছে শুক্রবার। ওই দিন হচ্ছে আমার বোনেরও অফিস বন্ধ ছিল, আর তখন ঈদের আগে ওইটাই আমার মেয়ের হচ্ছে লাস্ট উইকেন্ড ছিল। তো এরপর তো স্কুল খুলে যাবে, এই কারণে আমরা আবার একটু প্ল্যান করেছি আজকে আরেকটা জায়গায় যাব, কাছাকাছি আমাদের বাসা থেকে, খুব বেশি একটা দূরে না। তো ওখানে আবার যাব আমার ফুপ্পির সাথে। তো ওইটাই আপনাদের সাথে মূলত আজকের ব্লগ আমি শেয়ার করব। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা খুব বেশিক্ষণ অপেক্ষা করিনি, খাওয়া দাওয়া করতে করতেই প্রায় 3টার মতো বেজে গেছে। তারপর আমার মেয়েকে রেডি করে দিলাম, ওকে চুলটা একটু সুন্দর করে একটা লাভ শেপ করে ছোট ছোট মিনি ক্লিপ দিয়ে একটা হেয়ার স্টাইল করে দিয়েছিলাম। সাথে একটা সামার আউটফিট পরিয়ে দিলাম, প্যান্টটা একটা ড্রেসের সাথে ছিল, উপরে টপসটা একটা রম্পারের। তো দুইটা মিক্স করেই পরালাম, দেখলাম যে ভালোই লাগছে, খারাপ লাগছে না। তো সব কিছু মিলিয়ে রেডি করে দিয়ে তারপর আমি আর আমার বোনও রেডি হয়ে গেছি। ওইদিকে ফুপিও নামাজ পড়ে আসরের ওয়াক্তে যেহেতু বের হবে, একটু আগে আগে নামাজটা পড়ে বের হয়ে গেল, যাতে আমাদের আবার তাড়াতাড়ি ফিরতে সুবিধা হয়। তো এরপর আমরা একটা অটো নিয়ে নিলাম, নিয়ে তারপর চলে যাচ্ছে আমাদের গন্তব্যস্থলে। আর এটা হচ্ছে আমার বোনের অফিসের একেবারেই কাছে, আমার ফুপির একটা প্লট আছে এখানে, ওটাই দেখতে যাচ্ছি। অনেক দিন ধরে ফুপি বলে, কিন্তু ওভাবে যাওয়া হয় না সময় সুযোগ মতো, তিনি যখন যান তখন আমার সুযোগ হয় না, তো ওই কারণে আর কি এর আগে আসা হয়নি। তো আজকে এসে দেখলাম জায়গাটা খুবই সুন্দর। আমি অন্য সময় যখন এসেছি তখন আমার বোনের অফিস পর্যন্ত এসেছিলাম, ওইটার আরেকটু সামনে আসলেই হচ্ছে এটা খুবই কাছে। তো এইদিকে এই প্রথমেই আমি আসলাম, এসে দেখলাম খুবই সুন্দর। এখানে কিন্তু একটা খাল আছে, খালের সাথে আবার এখানে ছোট ছোট স্টিমার বা ট্রলারের মতো আছে, এগুলোতে করে সম্ভবত ঘুরতে যাওয়া যায়। তো ওই সময়টায় তেমন কোনো মানুষ দেখলাম না, হয়তো বা ওই সময়ে চলে না, বা কোনো একটা নির্দিষ্ট দিন বা কিছু আছে আর কি। তারপরে যেহেতু ওখানে নৌকাগুলো আছে অবশ্যই সেগুলো চলে। তো খালটা দেখতে পেলাম একটা সাইডে কচুরিপানা দিয়ে একেবারেই ভরাট হয়ে গেছে, আর ব্রিজের এই পাশটাতে সম্পূর্ণ খালটাই মোটামুটি ক্লিয়ার আছে। তো এই দিক থেকেই হচ্ছে খালের সাইড দিয়ে আমার ফুপ্পির হচ্ছে জায়গাটায় যেতে হয়। তো ফুপ্পির জায়গায় যাওয়ার পথেই দেখলাম রোড থেকে নামার পরে খুবই সুন্দর একটা ওপেন স্পেসের ভিতরে একটা আম বাগান, মানে একটা বাড়ির উঠোন আর কি, সেটার ভিতরে খুব সুন্দর করে একটা রেস্টুরেন্ট করা হয়েছে। এটা নাকি বেশি দিন হয়নি, অল্প কিছু দিন হলো খুলেছে। তো ফুপি বলছিল যে আসো বসি, তো ওনারা তখনই মাত্র ওপেন করছে, বিকালের পরে এখানে খাবার দাবার চালু করা হয়। তো বললাম যে এখানে যদি এখন এখানে বসে থাকি তাহলে আবার জায়গাটা একটু ঘুরে দেখতে পারবো না, সন্ধ্যা হয়ে যাবে। তো বললাম যে ওনারা খাবার রেডি করতে থাকুক, ওপেন করতে করতে এই ফাঁকে আমরা ঘুরে চলে আসব। তো ওইটার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। এটা মূলত একটা মডেল টাউন এরিয়া,
এটাকে বলে হচ্ছে নর্থ টাউন। তো এই এরিয়ার সাথে একেবারে ওদের নর্থ টাউনের যে প্লট এরিয়া সেটার একেবারেই গা ঘেঁষে হচ্ছে ফুপির জায়গাটা। ফুপির জায়গাটা অবশ্য নর্থ টাউনের আন্ডারে না, তারটা হচ্ছে তাদের বাইরে। তো যে কারণে ওনাদের জায়গাটা আসলে চাচ্ছে যে নর্থ টাউন নিয়ে নেওয়ার জন্য, যাতে করে পুরো এরিয়াটা তারা একটা তাদের প্ল্যান মাফিক মডেল টাউন তৈরি করতে পারেন। কিন্তু ফুপির আসলেভাবে সেল করার কোনো টেন্ডেন্সি নেই আপাতত, বা ইচ্ছাও নেই, কারণ তিনি তো এটা তার ভবিষ্যতের জন্যই করেছেন। তো যাই হোক, তো এই কারণে ফুপি এখানে অন্য কোনো কাজও আপাতত করছে না, যে ভবিষ্যতে আসলে তিনি এখানে কাজ করতে পারবেন কিনা সেটা নিয়েও যথেষ্ট দ্বিধাদ্বন্দ্ব আছে। তো তারপরও মাঝে মাঝে আসেন, যদি এদিকে তার কাজ থাকে তখন এসে দেখে যান, যেহেতু জায়গাটা খালি পড়ে আছে আর ওখানে খুব বেশি একটা উঁচু জায়গাও না, নিচু জায়গা, কাজ করা হয়নি বিধায় সেখানে বালু বা মাটিও ফেলা হয়নি। তো ওখানকারই একজন স্থানীয় মানুষ কাছাকাছি থাকেন আর কি, উনি হচ্ছে এই জায়গাটার মধ্যে লাউ চাষ করেন। এখানে আমার দুইটা ফুপির জায়গা পাশাপাশি একই প্লটের মধ্যে। তো যেহেতু জায়গাটা দুইটা প্লট পাশাপাশি, অনেকটাই লম্বা একটা জায়গা উনি পেয়েছেন, যে কারণে ফুপিদের কাছ থেকে অনুমতি নিয়ে তিনি এখানে চাষাবাস করেন। তো অনেক সময় দেখা যায় যে ফুপি যখন আসে তখন ওনারা সবজি বা যখন যেটা থাকে, অনেক সময় ধানও লাগায়, যখন যেটা সুবিধা হয় তখন এখান থেকে ফুপিকে কিছু কিছু দেয় আর কি। তো এই সময় এসে দেখলাম যে পুরো জায়গা জুড়ে একদম মাচা করে দিয়েছে, বিশাল বড় একটা জায়গা। আর এখানে যাওয়ার সময় যে ঘাসগুলো ছিল, জানি না কি ঘাস এখানে ছিল, কিছু কিছু মানে পুরনো ডাঁটা এত শক্ত ছিল, বারবার আমার মেয়ের পায়ে খোঁচা লাগছিল। ভাগ্য ভালো ওকে ফুল প্যান্ট পরিয়ে এনেছিলাম, না হলে পা কেটে যেত। ও এরপরে আবার আরেকদিন আমার ফুপার সাথে গেছে, ওই দিন হাফ প্যান্ট পরিয়ে দিয়েছি, দেখলাম যে ওর পা অনেকখানি কেটে গেছে ওই ধার ধার যে ঘাসের মাথাগুলো থাকে ওগুলোতে। তো যাই হোক, এরপর ফুপির জায়গার একদম কাছাকাছি চলে আসলাম, দেখলাম যে এখানে মোটামুটি একটা বেড়ার মতো দেওয়া আছে, যেখানে ইচ্ছা করলে ঢোকা যাবে, তবে একদম ইজিলি না, একটু কষ্টসাধ্যই আর কি। তো ফুপি একাই ঢুকলো ভিতরে, আমি আমার মেয়ে আর বোন বাইরেই দাঁড়িয়েছিলাম। তো এই সাইড দিয়েও কিন্তু ঢোকা যায়, কিন্তু এই দিক থেকে ঢুকলে মাচাটা যেহেতু অনেকটা নিচু, সামনের দিকটা যেহেতু অনেকটা সময় লেগে যাবে। আর ফুপি বললো যে যেহেতু এসেছি কিছু লাউ নিয়ে যাই, সাথে শাক পেলেও নিয়ে যাব। তবে শাকগুলো কাটতে খুবই মায়া লাগছিল, কারণ প্রত্যেকটা শাকের মাথায় হচ্ছে লাউয়ের কড়া ছিল, যে কারণে আমরা খুব বেশি একটা শাক ওই দিন আনিনি, কারণ একটা মানুষ পরিশ্রম করে একটা জিনিস করেছে, শুধু শুধু নষ্ট করে তো লাভ নেই। আর এখন যেহেতু শীত শেষ হয়ে গেছে, এখনকার লাউ শাকগুলো কিন্তু অতটা বেশি তাজাও না, মানে একটু গাছটা বয়স হয়ে যাওয়ার পরে পাতাটার সেই সফটনেসটা অনেকটাই কমে যায়। তো পুপ্পিকে বললাম যে খুব বেশি শাক নেওয়ার দরকার নেই, তুমি নিলে লাউ নিতে পারো, যেহেতু অনেক লাউ আছে ওখান থেকে কয়েকটা লাউ আমরা নিয়ে যাই। তো ফুপি যখন ওটা কেটে আনছিল আর এদিকে আমরা দাঁড়িয়েছিলাম, তো ফুপিকে আমি বললাম যে তুমি যে নিবে কিভাবে নিবে, এটা কাটবে কী দিয়ে? ফুপি বললো আমি ব্যাগে করে ছুরি নিয়ে আসছি। আমি বললাম কি ভয়ঙ্কর কথা, তুমি ছুরি নিয়ে সাথে ঘুরতেছো? পরে বললো যে না, আমি ঠিক করে রেখেছিলাম যে এখান থেকে যাওয়ার সময় অন্তত কিছু একটা নিয়ে যাব, যদি ওনাদেরকে কাছে না পাই তাহলে কী দিয়ে কাটবো। কিন্তু সে কোনো ব্যাগ সাথে নেয়নি। তো এখন একটা মহা বিপদে পড়া গেল, এগুলো কাটার পরে নিব কিভাবে সেটাও একটা টেনশন। তো ফুপি যে পরিমাণ নিতে চাচ্ছিল, তো ওইটা নেওয়া সম্ভব না, যেহেতু হাতে হাতেই নিতে হবে। পরে বললাম যে আচ্ছা যাই হোক, অল্প করেই নাও, আমরা যতটুকু হাতে নিতে পারবো। আর এইদিকে আমার মেয়ের কাণ্ড দেখেন, সে বালু পেয়ে এটার মধ্যে বীচের মতো সে তার নাম বানিয়ে ফেলেছে। আমরা যতক্ষণ এগুলোতে ব্যস্ত ছিলাম ততক্ষণই সে বসে বসে একটা কোথা থেকে কাঠি জোগাড় করেছে, সেটা দিয়ে সে খেলাধুলা করছে। তো এই পাশের জায়গাটাও দেখলাম, এখানেও একজন বাউন্ডারি করেছে, সম্ভবত এটা ওনার ব্যক্তিগত প্লট, এটা হচ্ছে নর্থ টাউনের আন্ডারে না। তো এখানেও যাদের কিছু কিছু জায়গা খোলা অবস্থায় ছিল, তারাও আস্তে আস্তে বাউন্ডারি করে জায়গাগুলোর একটা সীমানা তৈরি করছে। ফুপ্পির জায়গাটায় হচ্ছে বাউন্ডারি করা না থাকলেও তাদের সীমানা করা আছে, বিভিন্ন দিকে তারা খুঁটি করে রেখেছে পিলারের মতো আর কি, যেটা দিয়ে তাদের সীমানা নির্দিষ্ট করা, যে কারণে চাইলেও কেউ ঠেলে ভিতরে আসতে পারবে না। তো ওখান থেকে আমরা আবার যখন হেঁটে যাচ্ছিলাম তখন আবার আমাদের আরেকজনের সাথে দেখা হয়ে গিয়েছিল। তো ওনার সাথে কি কথা হলো সেটাও বলবো কিছুক্ষণ পরে। আসলে একটা জিনিস ভেবে দেখলাম, মানুষের অনেক রকমের ক্ষমতাধর মানুষের সাথে পরিচয় থাকাটাও
অনেকটাই আসলে বিভিন্ন সময় কাজে দেয়, যেটা সাধারণ মানুষ হেল্পটা পায় না। কারণ সবারই যে বিভিন্ন রকমের সেক্টরের মানুষের সাথে ওঠা বসা বা পরিচয় থাকবে এটা তো সম্ভব হয় না। তখন দেখা যায় তারা কোনো বিপদে পড়লে তখন তারা কার কাছ থেকে সাহায্য নেবে ওই মানুষটা তারা খুঁজে পায় না, বিধায় তারা অনেক সময় দেখা যায় ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়, অথবা তাদের যতটুকু প্রাপ্য ছিল সেটা তারা তাদের লিগ্যাল হওয়া সত্ত্বেও তারা সেটা হচ্ছে পরবর্তীতে ভোগ দখল করতে পারে না। তো এইসব কিছুই সেদিন ভাবছিলাম অনেক কিছু এই জায়গাটাতে যাওয়ার পরে, যে এত সুন্দর একটা জায়গা, সবাই কিন্তু যে যার মতোই কিনেছে, কিন্তু তারপরও ওই যে একটা সিস্টেমের মধ্যে যখন মানুষ পড়ে যায় তখন অনেক সময় দেখা যায় ইচ্ছা না থাকা সত্ত্বেও অন্যের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে একটা কাজ করতে হয়, যেহেতু সে হয়তো বা তাদের তুলনায় দুর্বল বা তার সেই জিনিসটাকে ধরে রাখার মতো ক্যাপাসিটি বা মানুষ অর্থ অর্থ অথবা লোকবল সেই জিনিসটা তার কাছে নেই। তো যাই হোক, মূল কথায় আসি। ওই যে বললাম যে এই মডেল টাউনের পাশে যাদের জায়গাগুলো নিজস্বভাবে ব্যক্তিগত উদ্যোগে কেনা, তো ওগুলো তো প্রত্যেকটা মানুষের আলাদা আলাদাভাবে কেনা। তারা তো কারোর সাথে জোট বা একটা বিশাল এলাকা জুড়ে তাদের নেওয়া সম্ভব হয় না। সবাই একটা নির্দিষ্ট অ্যামাউন্টের প্লট কিনেছে, যার যেরকম সামর্থ্য ছিল। তো এতে করে কি হয়েছে যে পাশাপাশি যে মডেল টাউনটা তৈরি হবে, তারা চাচ্ছে মূলত যে বাকি এরিয়াগুলোকে যদি তারা অ্যাড করতে পারে, তাহলে পরবর্তীতে যখন তারা এখানে কিছু একটা করবেন তখন তাদের এরিয়াটা বড় হবে বা একটা রেস্ট্রিক্টেড এরিয়া হিসেবে তারা তৈরি করতে পারবে, যেখানে বাইরের অন্য সাধারণ মানুষের চলাচল থাকবে না, বা তারা তাদের মতো করে জিনিসটার সিকিউরিটি তৈরি করতে পারবে। এইসব কারণেই আর কি হয়তোবা। তো এই কারণেই আর কি অনেকেই এখানে এখন পর্যন্ত কাজ করার সুযোগ থাকা সত্ত্বেও করতে পারছে না। তো আমরা যখন এগুলো নিয়ে এখান থেকে বের হচ্ছিলাম তখন একজনের সাথে দেখা হলো। উনি ওখানে অনেকক্ষণ ধরেই দেখছিলাম যে বসেছিল, আমরা যখন এসেছি তখন থেকেই উনি এখানে বসা। তো প্রথমে তো ওনার সাথে পরিচয় হয়নি, উনিও আমাদেরকে চেনেন না, আমরাও তাকে চিনি না। তো আমরা যখন যাচ্ছিলাম উনি তখন জিজ্ঞেস করছিল যে আপনারা এগুলো কোথা থেকে নিয়ে আসলেন। তো ফুপি বলল যে এটা আমারই জায়গা, আমরা আসি না, খুব কম আসি, তো এই জায়গাটা আরেকজন করে। তো তখন উনি বলল যে আমি তো আপনাকে খুঁজতেছিলাম, কারণ আপনাকে তো আমি চিনি না, আপনার ফোন নাম্বারও আমার কাছে নেই, আপনাদেরকে আমার দরকার ছিল। তখন ফুপি বলল যে কী বিষয়ে, তখন উনি জানালো যে ওনার প্লটটা হচ্ছে ফুপির একেবারে পাশের প্লটটা। তো উনি চাচ্ছে এখানে বাউন্ডারি করে ধীরে ধীরে বাড়ির কাজ শুরু করতে। তো এই জন্য আর কি বলছিল যে আমরা কাজটা করব, কিন্তু আসলে একা এভাবে করা যাবে কি না সেটা নিয়ে একটু ভয়ে আছি, যে কাজটা করতে দিবে কি না তারা, অন্যরা যদি এটা নিতে চায় তখন তো আমার কাজ করতে সমস্যা হবে, আপনারা কি করবেন নাকি বিক্রি করে দেবেন। তখন ফুপি বলল যে না, আমাদেরও এটা রাখার ইচ্ছা আছে, আপনি শুরু করেন, আমরা তো একা বিধায় করতে পারছি না, যখন না সবাই মিলে বাড়িঘর করব তখন জায়গাটা এমনিতেই জনবসতি তৈরি হয়ে যাবে। তো উনিও বলল যে ঠিক আছে, আমি যখন কাজ ধরবো তখন আপনাদেরকেও ডাকবো, আপনারাও থাকবেন, যেহেতু সীমানা করা হবে। তো ফুপিও আর কি যতটুকু তাদেরকে বলার দরকার ছিল কোথায় কোথায় সীমানা দেওয়া আছে সেটা বুঝিয়ে দিলেন। আর আমার ফুপার নাম্বারটাও তারা চেয়েছিল, যেহেতু ফুপা তখন ঢাকায় ছিল না। তো ওনারা বলেছিল যে আমরা যেদিন কাজ ধরবো সেদিন আপনারাও আসবেন, তাহলে সুবিধা হবে। তো ফুপি যেহেতু কথা বলছিল এই ফাঁকে আমার মেয়ে আবার আশপাশটা একটু হেঁটে ঘুরে বেড়ালো। জায়গাটা খুবই সুন্দর, বিশেষ করে কিছু কিছু জায়গাতে এত সুন্দর মানে বিশাল বিশাল সাইজের গাছ, যে অনেকটা ছায়া দিয়ে রাখে জায়গাগুলো। এবং আমি যখন এসেছিলাম তখন দেখলাম অনেকেই এরকম জায়গাগুলোতে ছায়াতে বসে গল্প করছে। নিরিবিলি একটা জায়গা, বিকেলের টাইমটাতে গেলে মনে হয় ভালোই লাগে। তবে আমরা যেদিন গেছি ওই দিন এত একটা ভ্যাপসা গরম, ফুপি বললো যে এই জায়গাটায় কখনো এরকম গরম লাগে না, এই জায়গাটায় সব সময় বাতাস থাকে, যেহেতু খালের পাড়ে প্রচুর বাতাস থাকে। কিন্তু ওই দিনটায় অ্যাকচুয়ালি বাতাস ছিলই না, কোনো একটা গাছের পাতাও নড়ছিল না। আর পরন্ত বিকেলে রোদটা এমন হয় যে তাপটাও পুরোপুরি থাকে না, আবার বাতাস না থাকলে খুবই গুমোট একটা গরমের সৃষ্টি হয়। তো যেহেতু খোলা একটা জায়গায় এতক্ষণ ধরে ছিলাম, যথেষ্ট পরিমাণ গরম লেগে গেছে। তো আমার মেয়ে তো গরমে পাগল প্রায় অবস্থা, তার মুখ টুক লাল হয়ে একদম রক্তবর্ণ হয়ে গেছে। তো ও এখন বিরক্ত হয়ে বলছে যে আমি এখন কোথাও বসবো, আমি আর হাঁটতে পারছি না। তো আমরা এই জন্য আর কি রেস্টুরেন্টের দিকটায় যাচ্ছি, এখানে বসবো। তো রেস্টুরেন্টের ব্লগটা ইনশাল্লাহ আমরা পরবর্তী ব্লগে শেয়ার করব, না হলে অনেক বেশি বড় হয়ে যাবে। আজকের মতো এখানেই সমাপ্তি। আল্লাহ হাফিজ।